ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন হাদিকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রধান উপদেষ্টা অপরাধীদের ধরতে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। দুপুরে জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে প্রার্থী হতে ইচ্ছুক ওসমান হাদি। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন হাদিকে গুলি করে পালিয়ে যায়। হাদির কানের নিচে ১ রাউন্ড গুলি লাগে। বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে এখানে আইসিইউতে রেখে হাদিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার খোঁজ খবর নিতে বিভিন্ন দল ও সংগঠনের নেতারা হাসপাতালে আসেন। তারা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন। আমরা মনে করি দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল যারা এখন রাজনীতি করছেন তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায় তাহলে এর পরিণাম ভালো হবে না। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনিও সেভ না, আমিও সেভ না। যত নির্বাচনের সময় গণিয়ে আসবে দেশে এই ধরনের সহিংসতা প্রত্যেক দিন বাড়বে বলে আমরা বিশ্বাস করি। এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন। হাদির সহযোদ্ধাদের দাবি পরিকল্পিতভাবে হত্যা করতেই এই হামলা। হঠাৎ করে শব্দ হয়েছে, শব্দ করে ওমর ভাই ওনার সাথে ভাই ছিল, ভাইয়ের সাথে ছিল রিক্সা, উনি চিৎকার করছে। এরপর আমরা তাকাই দেখি যে ভাই মানে রিক্সা ওখানে বেড়ে গেছে, আমরা করে বাইরে উঠাই আবার ওই রিক্সা করে তাড়াতাড়ি চলে গেছি। ওসমান হাদি ভাইকে নিশ্চিতভাবে হত্যা করার জন্যই গুলিটা চালানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গুলি করার ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে। সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজও। আমাদের ধারণা ছিল হয়তো একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেল থেকেও তাকে গুলি করা হতে পারে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরও কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্স্যাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। তদন্ত করে পরবর্তী রহস্য উদ্ঘাটন করা হবে। এই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল। ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভেরও ঘোষণা দিয়েছে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা হামলাকারীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, যেমনটি আমরা জানছিলাম, দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলির এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। সাজিদ, ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি দেখছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এবং প্রত্যক্ষদর্শী কারোর সাথে কি কথা হয়েছে কিনা আপনার? অদিতি, এই মুহূর্তে যে স্পট অর্থাৎ ক্রাইম সিন যে জায়গাটি, সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সিআইডি এর আগে তারা ফরেন্সিক তাদের পক্ষ থেকে অর্থাৎ আলামত সংগ্রহ সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শেষ করেছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই পাশের যে ভবন, যে সিসিটিভি ফুটেজটি ইতিমধ্যেই ছড়িয়েছে, এটি ছাড়াও এই সড়কে যে প্রত্যেকটি ভবনের সামনে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেটিও কিন্তু তারা বিশ্লেষণ করছেন। অর্থাৎ যে দুজনকে একেবারেই কাছ থেকে গুলি করার দৃশ্য আমরা দেখেছি বা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই দুজনের বিষয়ে প্রত্যক্ষদর্শী এবং ওসমান শরীফ হাদি যারা আসলে রাজনৈতিক সহকর্মী এবং জনসংযোগ বিভাগের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে দুজন ব্যক্তিকে ঠিক নামাজের পর থেকেই তাদের আশপাশে লক্ষ্য করা গেছে এবং এই দুজনের ছবিও তারা ইতিমধ্যেই দিয়েছেন। ঠিক ওসমান হাদির পাশেই তারা বসেছিলেন এবং কেউ দাঁড়িয়েছিলেন। তিনি যখন আসলে তার নির্বাচনী প্রচারণার কাগজপত্র বিলি করছিলেন, আমরা ছবিতে লক্ষ্য করেছি সেই প্রচারণার কাগজও তারা ছিল এবং একেবারে তার পাশে দাঁড়িয়েছিল এবং মুখে কালো মাস্ক পরা এবং চশমা পরা ছিল এবং যাদেরকে ইতিমধ্যেই মোটরসাইকেলে দেখা গেছে সেই দুজনের সাথে এই দুজনের চেহারা একেবারে হুবহু মিল। অর্থাৎ এই তাদের বক্তব্য যে একেবারে পরিকল্পিতভাবে এবং তাকে আগে থেকে টার্গেট করে তিনি কোথায় যাবেন এবং কিভাবে যাবেন সেই বিষয়টি কিন্তু
সকাল থেকেই দুজন মোটরসাইকেলে এসে আশপাশে ঘোরাঘুরি করছিল এবং ঠিক যখন তিনি আসলে রিক্সা যোগে যাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, সেখানে তাদের নেতাকর্মীদের সাথে সাক্ষাতের জন্য ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ঘটনাটি, অর্থাৎ একেবারেই কাছ থেকে গুলি করা হয় এবং সেটি কিন্তু একেবারে কানের পাশ দিয়ে দুই রাউন্ড গুলি করা হয়েছে। যদিও এক রাউন্ড গুলি মিস ফায়ার হলেও আরেকটি গুলি কিন্তু লেগেছে এবং যার ফলে তিনি কিন্তু ইতিমধ্যেই একেবারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু চলে গেছেন। এই বিষয়গুলো আমরা হয়তো বা ঢাকা মেডিকেলে সেখানে তার অপারেশন হওয়ার কথা রয়েছে, সেখান থেকে পরবর্তীতে হয়তো বা আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। অদিতি, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম ঘটনাস্থলের খবরাখবর। ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে নির্বাচন বানচালের চক্রান্ত হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, গতকালকে তফসিল ঘোষণার পর আজকে হাদির ওপর হামলা নির্বাচনকে বানচাল করার চক্রান্ত। এ সময় তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে সরকারের কাছে সব প্রার্থীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান করেন। কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানকে ফলপ্রসূ করতে গণতান্ত্রিক উত্তরণের জন্যই এই তফসিল। আর নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের বিপক্ষে অনেক দল কথা বলছে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরার জন্য দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক টানা ৭ দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে দলটি। কর্মসূচি থেকে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি তুলে ধরা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে মানুষের কাছে যাবেন ধানের শীষের প্রার্থীরা। আমরা যে ৩১ দফা প্রণয়ন করেছি সেটি বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে। ষষ্ঠ দিনের উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন নির্বাচনের তফসিল নিয়ে। যারা নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চায় তারা গণতন্ত্রের বিপক্ষে ছিল বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকাল হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনের তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। ধর্মের নামে বিভাজন চায় না বিএনপি, এমনটা জানিয়ে তিনি জানান, মানুষ এখন অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করে ভোট পাওয়া যাবে না। যাদের ইতিহাস হচ্ছে সব সময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। বাংলাদেশের জনগণ অনেক সচেতন, এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। সালাউদ্দিন আরো জানান, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি আর জনগণের মুক্তির মার্কা ধানের শীষ। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, তখন জনগণ বুঝবে বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা। শফিকুল হক, ৭১, ঢাকা। কোন শক্তি ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন যারা প্রতিহত করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব। তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান, যারা যারা মিছিল করছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো আসতে পারবে না, কোনো নির্বাচনে আসার কোনো প্রশ্নই উঠে না। বিএনপি, এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ কোনো দলেই যোগ দিচ্ছেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন। এ সময় গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চান তিনি। এদিকে তার স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণায় স্বাগত জানিয়েছে এনসিপি।
আরও জানাচ্ছেন মোহন ইসলাম। তফসিলের আগের দিন সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম, যা কার্যকর হয় তফসিল ঘোষণার পরে। পদ ছাড়ার বেশ আগে থেকেই আসিফকে নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন, কখনো এনসিপি থেকে, কখনো গণ অধিকার পরিষদে, কখনো বা বিএনপিতে যোগ দেওয়ার তথ্য আসছিল। তবে সব আলোচনা শেষ টানলেন আসিফ মাহমুদ নিজেই। শুক্রবার এক ভিডিও বার্তায় জানান, কোনো দলেই যোগ দিচ্ছেন না তিনি। ঢাকা 10 থেকে ভোট করবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। অন্য রাজনৈতিক দলের মতো কর্মী বা টাকা না থাকলেও নির্বাচনে অংশ নিয়ে জনগণের জন্য কাজ করার কথা বলেন তিনি। এ সময় গণভোটে হার পক্ষেও ভোট চান। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। এদিকে তার স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। দলটির নেতা মনিরা শারমিন ৭১কে জানান, তাদের চাওয়া থাকলেও আসিফ যেহেতু স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, তারা সেই বিষয়টিকে সাধুবাদ জানায়। তারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার কিরকম করে দেখতে চান, কিভাবে শুরু করতে চান, এই সিদ্ধান্ত তো তাদের নিজেদের নিতে হবে। তবে এনসিপির পক্ষ থেকে আমরা সবসময় তাদের প্রতি শুভকামনা। যদিও আরেক উপদেষ্টা মাহফুজ আলম কি করবেন তা এখনো স্পষ্ট করেননি এনসিপি বা মাহফুজ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম যেমনটি যে ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার শারীরিক অবস্থার একটু আপডেট আমরা এই মুহূর্তে জানবো এবং জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, এখন পর্যন্ত চিকিৎসকরা কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন কিনা বা কখন করতে পারেন এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা? এবং আমরা এখন পর্যন্ত জানি যে হাদির অবস্থা খুব গুরুতর, তো অবস্থা ভালোর দিকে নাকি আরো অবনতির দিকে, এ বিষয়ে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন সবশেষ আপডেট। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন। আজ তিনি গুলিবিদ্ধ হয়েছেন বিজয়নগর মতিঝিলের দিকে। তার ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা দেওয়া শেষে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে এভার কেয়ার হসপিটালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, অর্থাৎ তাকে এভার কেয়ার হসপিটালে পাঠানো হবে। এর আগে তিনি ২টা২০ আনুমানিক ২টা২০ থেকে ৪০-এর মধ্যে তিনি মতিঝিল বিজয়নগর এলাকাতে গুলিবিদ্ধ হন দুষ্কৃতিকারীদের দ্বারা এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। তার গুলিটা কানের পাশ দিয়ে লাগার পরে এটা তার ভেতরে যায়, মস্তিষ্কে যায়, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে তার সুস্থতার যে খবরাখবর সেটা আমরা এখন পর্যন্ত পাইনি বা তার এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই যখন অবস্থা, তাকে উন্নত চিকিৎসার জন্য এবারকার হাসপাতালে নেওয়াটাকেই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত মনে করছেন তার চিকিৎসকরা, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া তাকে প্রথমে সিএমএইচ হসপিটালে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন তাকে এবারকার হসপিটালে নেওয়া হবে আমরা জানতে পেরেছি। এর আগে তিনি যখন আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে এখানে আসেন, তাকে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা আসেন তারা তাকে দেখতে আসেন, এসে তার খোঁজ খবর নিতে এসেছেন। একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এসেছেন, জামাত ইসলামের আমির এসেছিলেন, জামাতের অন্যান্য নেতারা এসেছেন, এনসিপির আহ্বায়ক এখানে এসেছেন, এবি পার্টির সভাপতি এসেছেন, অনেকে এসেছেন। এসে তার খোঁজ খবর নিয়েছেন। যেহেতু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একই পন্থার একই মতাদর্শের দল সবগুলো, আর হাদি যেহেতু জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা ছিলেন, তার এই অবস্থায় সবাই এখানে এসেছেন তার প্রতি সহমর্মিতা জানাতে, তাকে দেখতে। আর এর আগে যারা এসেছেন তারা কিন্তু বারবার বলেছেন যে তফসিল ঘোষণার পরও এই একটা বড় ঘটনা যে ঘটে গেল, এই ঘটনাতে সরকার আসলে কোনোভাবে দায় এড়াতে পারে না। জুলাই আন্দোলনের পর যে অস্ত্রগুলো গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে, লুট হয়ে গেছে, সেগুলোকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সামনে নির্বাচন, এই অবস্থায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এটা নিয়েও তাদের সন্দেহ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া এই যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এই আততায়ী রয়েছে, তাদের বিরুদ্ধে সবাই একসাথে সমস্বরে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ ঘোষণা করবেন বলেও সব রাজনৈতিক দলের নেতা, অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু এখানে এসে জানিয়েছেন।
হাদির আশেপাশের যারা কাছাকাছি যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন। তার কাছে তিনি থানায় একটি জিডিও করেছিলেন বা মামলা করেছিলেন। আমরা জানতে পেরেছিলাম যে তিনি তার কাছে প্রায় একাধিক অপরিচিত নাম্বার থেকে তার কাছে ফোন আসে, ফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছিলেন যে তাকে তার পরিবারের নারী সদস্য যারা তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এই জিনিসটা কিন্তু সত্যি হলো আজকে। তাকে আজকে হত্যার উদ্দেশ্যে তার উপর গুলি চালানো হয় এবং তিনি গুরুতর আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তারপরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো তার কি অবস্থা। তার জন্য ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং হাদির শারীরিক অবস্থার কোনো আপডেট থাকলে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, ঢাকা মেডিকেলের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনে বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালানো ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো। সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের সমাপনী অধিবেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে সেই প্রসঙ্গ। যারা নির্বাচন হতে দেবে না বলে এতদিন হুঙ্কার দিয়েছে তাদের দিকেই অভিযোগের তীর তারেক রহমানের। দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের অস্থিতিশীল অবস্থার পরিবর্তনের ঘোষণাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভ্রান্তি ছড়ায় এমন বিষয়ে সতর্ক থাকতে নেতাদের নির্দেশও দেন দলটির এই হাইকমান্ড। যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ। এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এদিনও আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের নেয়া কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারেক রহমান। আমরা আজকে যা শিখেছি, যা জেনেছি, যা দেখলাম, এই সব কিছু আমাদের নিজেদের মধ্যে আমরা রাখবো না। শফিকুল হক, ৭১, ঢাকা। কর্মচারীদের ধর্মঘটে বন্ধ হয়ে গেছে মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে হাজারো যাত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ আগামী বোর্ড সভায় এ বিষয়ে কথা বলার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। মেট্রো রেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। তো এটা কি হলো? এটা কোনো পূর্ব ঘোষণা ছাড়া এখানে আমার মতো অনেক মানুষ আছে, জানি না কারা কোন জায়গা থেকে আছে। আমি চট্টগ্রাম থেকে আসছি। অনেক সময় দেখা যায় 3:30টায় ওপেন না হলেও 4টায় ওপেন হয়ে যায়। এখানে এসে দেখি হঠাৎ করে দেখি মেট্রো রেল বন্ধ। মেট্রো রেলকে স্বাভাবিকভাবে চলাচল রেখে তাদের যৌক্তিক দাবি নিয়ে যদি তারা কথা বলে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এর আগে চাকরি বিধিমালা বাস্তবায়ন না হয় সকাল থেকেই উত্তরার দিয়াবাড়িতে মেট্রোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 2টার দিকে মেট্রো পরিচালনাকারী ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলতে আসেন।
সব বোর্ড মেম্বারদের আমরা কনভিন্স করতে চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব 18 তারিখের ভিতরে যাতে আমরা ওটা অ্যাপ্রুভ করার চেষ্টা করি। এটা একেবারে বিধিমালার শেষ পর্যায়ে আছে, যেই পর্যায়ে জাস্টখালি বোর্ড একটা দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতেছে, এটা রিজলভ করি যাতে আমরা অ্যাপ্রুভ করতে পারি, এটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তবে কর্মকর্তা কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি তাদের। এমডি স্যার আমাদের আশ্বাস দিয়ে গেছেন 18 তারিখ বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করবে, কিন্তু উনি আশ্বাস দিতে পারেননি 18 তারিখে বোর্ড মিটিংয়ে আমাদের সার্ভিস রুল পাস হবে। এমডি স্যার যে কথাগুলো বলেছেন এগুলো সম্পূর্ণ সঠিক না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেশনে একজন করে স্টেশন কন্ট্রোলার স্যার দায়িত্বে আছেন। একসময় আমাদের সিনিয়র সচিব মহোদয় এখানে এসে আশ্বাস দিয়েছিলেন, সিনিয়র সচিব মহোদয়, বাট তারপরেও ওনারা এটা বাস্তবায়ন করে নাই একটা বিষয়। তো আমরা এখানে কিভাবে আশ্বাসটা পাবো? 2013 সালে প্রতিষ্ঠার পর নিয়মিত কর্মকর্তা কর্মচারীর জন্য চাকরি বিধিমালা প্রণয়ন করেনি ডিএমটিসিএল। ফলে কর্মীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম ও দীর্ঘমেয়াদী পদোন্নতির সুযোগ সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। জুলিয়া তানহা, 71, ঢাকা। নতুন আরও এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তর জানায়, ভেপ বা ই সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ ও বিক্রি করছিল একটি চক্র, যাদের গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চ মাত্রার সিনথেটিক হওয়ায় মাদকটির ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানায় সংস্থাটি। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। অনেকেই নিকোটিনের আসক্তি কমাতে ভ্যাপ বা ই সিগারেট সেবন করেন, তবে এর সাথে মেশানো থাকতে পারে ভয়ঙ্কর মাদক এমডিএমবি। দেশে প্রথমবারের মতো এর সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটি এতটাই ভয়ঙ্কর যে মাত্র কয়েক ফোঁটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়, এমনকি অবশ হয়েও যেতে পারে, হতে পারে হার্টের সমস্যাও। মালয়েশিয়া থেকে আসা এই মাদক ই সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করছিল একটি চক্র। মূল হোতা সহ চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি, তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে 310 মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি 5টি কন্টেনারে। এরপরে সিবিডি ইনফিউজড গাঁজার চকলেট পাই, কিছু ভ্যাপ ডিভাইস এবং এমডিএমবি ব্যবহারের ই লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি। যিনি সমাজের এলিট শ্রেণীর মাঝে সেই ভয়ঙ্কর মাদক মূলত উনি সরবরাহ করতেন। চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই কারবার চালায়। শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর নতুন এই মাদক এমডিএমবি। এটার এক ফোঁটাতেই অনেক ধরনের নেশা, মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে, যার ফলে উঠতি বয়সী তরুণেরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন, তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক। এখানে এমডিএমবি গ্রহণের ফলে তরুণদের মধ্যে জনপ্রিয় ভেপ ডিভাইসকে একটা আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের দেশে ই সিগারেট বৈধ, সেটা বৈধতার আড়ালে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। এমডিএমবির ভয়াবহতা বিবেচনায় একে খ থেকে ক শ্রেণীভুক্ত করা হবে বলে জানায় অধিদপ্তর। নিবিড় সাহা, 71, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন সম্ভাবনায় আলোচনায় সরব পুরো দেশ। নির্বাচনী আমেজ বইছে কিশোরগঞ্জ জেলায়। এই নির্বাচনে নির্বাচিত সরকার চায় জেলার নারী ভোটাররা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। নতুন ভোটাররা বলছেন, অনুকূল পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যেতে চান। সেই সাথে ভোটারদের প্রত্যাশা এবারের সরকার হবে নারী বান্ধব। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। হাওর, বাওর ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ। 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন রয়েছে 6টি। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার সড়ক এই জেলার গ্রাম থেকে শহর। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মাঝে এখানকার তরুণ প্রজন্ম এখন আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে নির্বাচনের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট সবখানেই চলছে আলোচনা কি হতে চলেছে আগামী নির্বাচনকে ঘিরে। কিশোরগঞ্জের শিক্ষার্থীরা বলছেন, কেবল একটি নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা দিতে। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ও জনগণের মঙ্গল হবে, এমনটাই মনে করছেন বেশিরভাগ শিক্ষার্থী। এই নির্বাচনে সব দল যেন সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে এবং নারীরা যেন নিরাপদে ভোট কেন্দ্র গিয়ে তাদের ভোটটা দিতে পারে, এটাই হচ্ছে আমার চাওয়া। ভোট যেন চুরি না হয়, মূল কথা আমরা সেটাই চাচ্ছি। সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একজন ভালো সচেতন সরকার নির্বাচন হোক। দেশে দেখা গেছে যে
এখানে মারামারি হচ্ছে, এখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে। আমাদের নিজেদের অধিকার আছে, আমরা সামনের যারা প্রার্থী তাদেরকে নিজেদের ইচ্ছা মতো নিজেদের অধিকার অনুযায়ী ভোট দিয়ে তাদের নির্বাচন করব। কাউকে ভয় না পেয়ে যাতে আমরা নিজেদের মতো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি এবং আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে ভোট দিতে পারে। জেলার নারীরা ভাবছেন নির্বাচন নিয়ে নতুন কিছু। তাদের ভাবনায় উঠে এসেছে যৌক্তিক দাবি পূরণের কথা। বেশিরভাগ নারী ভোটার জোর দিচ্ছেন শিক্ষার মান উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান তৈরি এবং স্বাস্থ্য খাতের উপর। মেডিকেল কলেজ আছে কিন্তু উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। আমরা এমন একজন সরকার চাই যিনি আমাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। আসলে আমরা এইরকম সরকার চাচ্ছি যে সরকার আমাদেরকে স্বাস্থ্য, শিক্ষা এবং নারীদের অধিকার অধিকার যাতে নিশ্চিত করে আর কি, এরকম সরকার চাই। যে সরকার নারীদের উদ্যোগে ভালো কাজ করতে পারে, নারীদের চাকরির বিষয়ে বিভিন্ন ধরনের নারীদের উন্নতি করতে পারে, আমরা এই সরকার হিসেবে আমরা গ্রহণ করতে, আমরা এই সরকার চাই। অনেকে আবার মনে করছেন যে কোনো নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন, আর এটি করতে হলে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীরা এখন যথেষ্ট সচেতন, তারা চায় তারা তাদের যোগ্য প্রার্থী নির্বাচন করুক, তাই তারা এখন নিজের ভোট নিজেই দিতে চায় এবং ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তার সহিত ভোট দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়। আমরা নারীরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে যাতে আমাদের নিরাপত্তা থাকে সেইভাবে আমরা ভোট দিতে চাই। কিশোরগঞ্জে এবার ভোট দেবেন 25,33,681 জন ভোটার, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 12,40,259 জন। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।